গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা। আমার এই ছোট্ট পরিবারের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30, 7:30 নয় 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার যেহেতু সকালটা রান্নাঘর থেকেই শুরু হয়, তাই বেশিরভাগ দিন রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করি। তো রান্না দিয়েই ব্লগটা শুরু করা হয়। তো আজকেও তাই রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। আর এখন এই যে মাছটা বার করে রাখতে ভুলে গিয়েছিলাম, তবে বরফ জমেনি মাছটার মধ্যে। তো দেশি যে মাছটা এনেছিল, মানে জ্যান্ত মাছটা, ওটার মধ্যে পুরো বরফ হেঁটে গেছে। তো ওটা একটুখানি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাও ছেড়ে গেছে। আর যেটা বরফের মাছ এনেছিল, মানে ওই নদীর মাছটা, তো ওটা একদমই বরফ জমেনি। তো ঠান্ডা ছিল কিন্তু একটার মধ্যে একটা জড়িয়ে যায়নি। তো এই মাছগুলো এরকমই, জানো তো, খুব একটা বরফ জমে না, বেশ ভালো লাগে। সকালবেলা মানে বরফ ছাড়ানোর জন্য আগে থেকে বার করে রাখতে হয় না। তো যাই হোক, ওদিকে মাছটা নুন মাখিয়ে রেখেছি। আর হলুদ তো আমি মাখাই না, এখন করে মাছে আর হলুদ দিই না। কী করি বলো তো, কড়ার মধ্যে একটু হলুদ দিয়ে দিই, দিয়ে মাছগুলো দিয়ে দিই, তাহলে আর আলাদা করে আমাকে মাছ আর হলুদ মাখাতে হয় না। তো এখন এদিকে পটল ভাজছি। পটল ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে। তো পটল আনে প্রতিবারই, যখনই বাজার করে। তো পটলটা আমাদের আনা হয় শুধুমাত্র আমার জন্য। পটলের তরকারিটা কম খাওয়া হয়, কিন্তু ওই পটল ভাজাটা আমি খাই। তো দুটো তিনটে করে পটল ভাজি, কেউ কিন্তু হাতই দেয় না। আমার মেয়েও খেতে চায় না, আমার হাজব্যান্ডও খেতে চায় না। ওর দুটো তিনটে পটল যেটা ভাজি, সেটা কিন্তু আমিই খাই। আর এদিকে এই মাছটা দেখো ভাজছি, তো তো একদম বরফে একদম বেঁকে গেছে, শক্ত হয়ে আছে। তো অনেকক্ষণ দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি, নরম হয়নি, একদম শক্ত হয়ে আছে। তো মাছটা ভেজে নিয়ে এখন এই যে ডালটা করে নেবো। ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে বলেই নামিয়ে নিয়েছি। ভাত কিন্তু এখনও হয়নি। তো আমাদের যে চালটা আনে না, সেটা ভাত হতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। তো ওদিকে দেখো ভাত এখনও ফুটছে। তো তার মধ্যেই আমি ডালটা তুলে নিয়েছিলাম, কৌটোর মধ্যে দিয়েছিলাম তুলে। আর এখন ফোড়ন দিয়ে নিলাম। আর আজকে রান্না করছি হচ্ছে ঢেঁড়সের ঝাল, ডাল, মাছের ঝাল, আর হচ্ছে পটল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আজকে হচ্ছে বুধবার, কী বার তো তোমাদের সেটা বলাই হয় না। তো এদিকে হচ্ছে বাসন কয়েকটা জমেছিল, সেগুলো মেজে নিয়েছি। ওদিকে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে এসেছে, আর একটু বাকি আছে। তো ভাবলাম এই বাসনগুলো মেজে নিই। রাত্রিরের এঁটো বাসন, আর দুপুরের বলছি সকালে ওই চায়ের বাসন। আর তার সঙ্গে সঙ্গে রান্নার কয়েকটা বাসন হয়েছিল, সেগুলো একবারে মেজে নিলাম। তো এখনও বাসন মাজতে হবে। তো ওগুলো একদম রান্নার শেষে মাজবো। আপাতত এগুলো মেজে উপর করে রাখলাম জল ঝরানোর জন্য। আর আমার ঘর দালান কিন্তু এখনও মোছা হয়নি। তো ওইদিকে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। তোমাদের তো বলেছিলাম কালকে, কয়েকটা এখনও কাচাকুচি আছে, তো সেগুলোই আজকে কেচে দিয়েছি। এই যে এই শাড়িটা, তো মা এসে কয়েকদিন তো এখানে এসে এই শাড়িটা পরেছিল, তো কাচা হয়নি, এমনি আর কি ধুয়ে দিয়েছিল। তাই জন্য আমি কেচে দিলাম, কেচে আবার পাট করে গুছিয়ে রেখে দেবো। মা আবার যখন আসবে তখন আবার পরতে পারবে। আর একটা শাড়ি ছিল যেটা মা পরছিল, সেই শাড়িটা হচ্ছে কী হয়েছে, পরতে পরতে আর কি ফেসে মতো গেছে, ছিঁড়ে গেছে। তো শাড়িটা আমি আর রাখিনি, মাকে বললাম তুমি নিয়ে চলে যাও। তো তুমি কিছু একটা, মা তো পুরনো অনেক শাড়ি দিয়ে জিনিস নেয়, ওই প্লাস্টিকের জিনিসপত্র নেয়। তাই জন্য যত আমার জিনিস, পুরনো নাইটি, তারপরে হচ্ছে বিছানার চাদর, শাড়ি, এগুলো যা জমে না, আমি রাখি না, আমি ওই মাকে দিয়ে দিই। মা এটা সেটা করে নেয়। আর মা যে শাড়িগুলো এসে আমার বাড়ি এসে পরছিল, ওই শাড়িগুলো না আমার বিয়ের শাড়ি। একটা হচ্ছে আমার লজ্জাবস্ত্র, আর একটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। তোমরা হয়তো অবাক হবে, 10 বছরের শাড়ি এখনও কিভাবে ঠিক আছে। তো আমি মানে প্রতিটা জিনিসের যত্ন মানে খুব ভালো করে করি, সেটা শাড়ি হোক আর মানুষই হোক। তো যত্ন করলে যে কোনো জিনিসই টেকে। তো ওদিকে হচ্ছে জামা কাপড় মিলতে মিলতে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওর সঙ্গে একটু গল্প করছিলাম। তো আমি ওই ফোনের মধ্যে মানে ফোনটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়েছিলাম। তো ও দেখতে পেয়েছে, জানালা দিয়ে দেখতে পেয়ে আমাকে বারে বারে জিজ্ঞাসা করছিল যে ওটা কি, ওটা কি। ওকে যতই বলছো ততই জিজ্ঞাসা করছে। তো ওদিকে জামা কাপড় মিলে দিয়ে এসে আর এই যে বিছানাটা গোছাচ্ছি। আর তোমাদের যেটা বলছিলাম, ওই যে শাড়িগুলো আমার বিয়ের শাড়ি এখনও পর্যন্ত ঠিক আছে। আসলে কি বলো তো, আমি পরি খুব মাঝে সাঝেই পরি, ননদদের বাড়ি গেলে এলে না পরি, কিন্তু সেইভাবে মানে ঘরে ব্যবহার করি না। যেমন আমি সবসময় নাইটি পরি, তো সেইভাবে শাড়িটা ব্যবহার করা হয় না। তো তাই জন্যে এখনও পর্যন্ত শাড়িগুলো আছে। তো অনেক দিনকার শাড়ি তো পচে গেছে। তো মা পরেছিল, তো আস্তে আস্তে দেখছি মানে এমনি একটু চাপ পড়লেই ফেঁসে যাচ্ছে শাড়িটা। তো তাই মাকে দিয়ে দিলাম। আর যে শাড়িটা আমি আজকে ধুয়ে দিয়েছি, ওই শাড়িটা এখনও পর্যন্ত ভালোই মজবুত আছে। তো ওটা থাক তোলা, আমিও মাঝে সাঝে পরতে পারবো, তো মাও পরতে পারবো। আমার যত বিয়ের শাড়ি আমি পেয়েছিলাম, তারপরে আমার সাদের শাড়ি যত পেয়েছিলাম, অনেক শাড়ি পেয়েছিলাম জানো তো। এই 10টা বছর আমার মা কিন্তু শাড়ি কেনে নে।
ওই আমার শাড়ি পরে পরেই 10টা বছর কাটিয়ে দিল। আসলে কি বলো তো, আমি যে কটা শাড়ি বিয়েতে বলো সাদে বলো পেয়েছিলাম, তো আমি তার থেকে কি কোনো শাড়ি আর কি আমি বাড়িতে আনিনি, এখানে আর কি আমার শ্বশুর বাড়িতে আনিনি। ওই আমার প্রয়োজন মতো দু একটা এনেছিলাম, যেগুলো পছন্দ হয়েছিল এনেছিলাম, তো এনে পরেও ছিলাম। তো তারপরে আবার মাকে দিয়ে দিয়েছি, দু একবার পরে মাকে দিয়ে দিয়েছি। তাই জন্যে মা এখনও পর্যন্ত শাড়ি কেনেন, ওই আমার দেওয়া শাড়ি পরে। তারপরে আমি দশহরাতে শাড়ি দিই। তারপরে এমনি আমার ঘরে পরার বলবো না, আমি এখানে ওখানে গেলে আর কি যে নতুন শাড়িগুলো ভাঙি, তাঁতের শাড়িগুলো, সেগুলো না দুবার একবার পরি, মার কমে গেলে মাকে দিয়ে দিই। মা আবার কি করে, সেটাকে আবার দোকানে দিয়ে দেয়। দোকানে দিয়ে দিলে ওরা কেচে আয়রন করে রেখে দেয়, সেটাই আবার নতুনের মতো হয়ে যায়। তো সেগুলো পরেও মা আবার এখানে সেখানে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তাই জন্য আমার মাকে শাড়ি, ব্লাউজ, হ্যাঁ এগুলো মানে এই 10টা বছর যেই থেকে আমার বিয়ে হয়েছে সেই থেকে আমার মাকে এগুলো নিজে থেকে কিনতে হয় না, আমিই দিই। তো আগে আগে পুজো তো মাকে দিতাম, ভাইকেও দিতাম, কিন্তু এখন যেই থেকে ভাইয়ের বিয়ে হয়ে গেছে সেই থেকে আর মাকে দিতে পারি না। ওই ভাইয়ের বউকে দিই আর হচ্ছে ভাইয়ের মেয়েকে দিই, এদেরকেই দিই দুটো একটা করে। তাই জন্য আর মাকে দেয়া হয় না। আর এত কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বলাই হয় না যে আজকে কাজের ঘরটাই যে পরিষ্কার করব। তো অনেক তো ঘোরা হলো, সেই ফাল্গুন মাস থেকে একটানা ঘোরা হয়েছে, মানে কাজকর্ম করিনি, ঘোরা বলতে ওই ঘরের কাজকর্ম করি, হাতের কাজের কথা বলছি। তো এবার তো কাজটা করতে হবে, একদম আমার হাত ফাঁকা হয়ে যাচ্ছে, হাতে না পয়সা থাকলে একদমই ভালো লাগে না। আর বারবার হাজব্যান্ডকে চাইতেও আমার ভালো লাগে না, তো না চাইতেই ও সব কিছু দিয়ে দেয়, কোনো কিছু বললেই ও এনে দেয়। এমনিও যদি আমি পয়সার প্রয়োজন পড়ে বললেই দেয়, কিন্তু আমার সেটা একদমই ভালো লাগে না বারবার হাত পাততে। তো তাই আমি কাজটা করি, যাতে এদিকেও একটু সংসারের দিকেও একটু হয়, আর আর আমার হাতেও দুটো আর কি টাকা থাকে, সেই জন্য কাজটা করি। তো কাজ আনার জন্যে ঘরটা তো আগে পরিষ্কার করতে হবে, ঘরের অবস্থা খুবই খারাপ। তো এই যে দেখতে পাচ্ছ আমার এই ঘরটা একদম কি বলবো, সিমেন্ট বালি চটে চটে পড়ছে ঝরে ঝরে। তো এগুলো পরিষ্কার করব, তার থেকে পরিষ্কার করতে হবে, ঘরময় একদম মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে, সেগুলোই পরিষ্কার করছি। আসলে কি বলতো, এই ঘরটা সেইভাবে ব্যবহার করা হয় না, সব সময় বন্ধ হয়ে পড়ে থাকে। তো এই ঘরটাতেই বেশি নোংরা হয়, মাকড়সার জালটা এই ঘরটাতেই বেশি হয়। আর আমরা যে ঘরটায় থাকি, মানে আমার বেডরুমটা, ওটা কিন্তু আমার খুব একটা নোংরা হয় না, ওটা সব সময় পরিষ্কার করি, ব্যবহার করি। এটা তো ব্যবহার করা হয় না, একমাত্র কাজ হলে তারপরে ব্যবহার করি। আর এদিকে দেখো কত সিমেন্ট বালি দেখতে পেয়েছো তো, ঝরে ঝরে পড়ছে। তো যখন পুরো ঘরটা ঝাড়ু দিয়ে বার করেছি, তখন তো মানে কি বলবো, এক বাটির বেশি হবে, বড় বাটি। তো এই জন্যে এই ঘরটা আমার পরিষ্কার করতে ইচ্ছা করে না। আর এই যে আমি পরিষ্কার করছি, আমার কিন্তু অ্যালার্জি আরম্ভ হয়ে গেছে, মানে ওই হ্যাঁচি আরম্ভ হয়ে গেছে। তো এই করেই আমাকে পরিষ্কার করতে হয়। আগে তবু মাস্ক পাওয়া যেত, মাস্ক কিনে এনে নাকে মাস্ক লাগিয়ে পরিষ্কার করতাম। এখন আমাদের সলভ বাজারে মাস্ক পাওয়া যায় না। তো আমি একটা ময়দান থেকে মাস্ক এনেছিলাম, তো মাস্কটা একদমই ভালো না, তো তাই সেটাও ব্যবহার করা হয় না। আর এখানে তো মাস্ক কিনতেই পাওয়া যায় না আর সেরকমভাবে। তো তাই জন্য খুব অসুবিধা হয়, যখন এই ঝুল টুল ঝাড়ি না খুব অসুবিধা হয়। আর দেখো এই ঝুল ঝেড়েছি, আর এই যে চেয়ারের মধ্যে যত সিমেন্ট বালিগুলো পড়েছে, তো চেয়ারটাও একদম ধুলোতে সাদা হয়ে গেছে। তো চেয়ারটাও ভালো করে মুছে নেব। তো একদিক থেকে ঝাড়বো আর মুছবো, আর একদিক থেকে রাখবো। তো পুরো ঘরটা মুছে নিয়ে রাখতে গেলে ঘরটা শুকনো হবে না, আর সব দালানময় ভর্তি হয়ে আছে। তো দালান থেকে না জিনিসপত্র সরালে দালানে আসা যাওয়া করা যাবে না। তো তাই জন্য এক ধার থেকে পরিষ্কার করবো, এক ধার থেকে রাখবো। একবারে রাখতে গেলে অসুবিধা হবে, ঘর না শুকনো হলে ভিজে ঘরের ওপর দিয়ে যাওয়া আসা করলে আবার সেই দাগ হয়ে যাবে। তাই একবারেই করবো। তো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, তো ওদিকটা এখনও ঝাড়ু দিতে বাকি আছে। ওদিকটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আর কি করবো। আর এই ডিপেগুলো দেখতে পাচ্ছ, কৌটোগুলো, এগুলো ওই যে বললাম তোমাদেরকে সার্ফের ডিপে ছিল না, হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, তো আমাদের ওষুধের দোকান থেকে 3টে কৌটো এনে দিয়েছিল। তো একটার মধ্যে সার্ফে ঢেলে রেখেছে, আর দুটো এখনও আছে, তো ওগুলো আর কি খাবার দাবার রাখার জন্য রেখে দিয়েছি। তো একটা চকলেটের আছে, আর একটা মানে কি লজেন্সের আছে, আমার ঠিক আমি আর কি দেখিনি কিসের। তো যাই হোক, একটা চকলেটের গন্ধ ছাড়ছে, সেই জন্যই বললাম যে চকলেট লজেন্স ছিল। তো এই দিকটা ঝাড়ু দেওয়া গেছে। আর আড্ডাগুলো হচ্ছে, এগুলোকে আমরা আড্ডা বলি। তো এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছ দাঁড় করানো আছে, এগুলোকে আমরা আড্ডা বলি। তো যাই হোক, এগুলোকে হচ্ছে মুছতে হবে, তো তাই জন্য দাঁড় করিয়ে রেখেছি। মুছে নিয়ে তারপরে আর কি সোজা করে মানে শুইয়ে রেখে দেবো। এখন আপাতত দাঁড় করানো আছে, কেন নইলে আবার ঘরটা মুছতে অসুবিধা হবে, যদি আমি মেঝের মধ্যে ফেলে রাখি ঘর মুছতে পারবো না। তো তাই দাঁড় করিয়ে রেখেছি। এই কণটা আগে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তো বাইরে যে কটা জিনিস মেলা আছে, তো সেগুলোই এখন এখানটায় গুছিয়ে
গুছিয়ে রাখবো। বাইরেটা একদম ভর্তি হয়ে গেছে দালানটা, তো দালানের একদম সামনে মুখটাতে রেখেছি, ঢোকার মুখটাতেই রেখেছি, তো তো যা আসার অসুবিধা হচ্ছে, তাই আগে এগুলো গুছিয়ে নেবার। পাখাটা বাইরে বার করে দিয়েছি, পাখাটাও খুব ধুলো পড়েছে, এটাও আর কি পরিষ্কার করতে হবে। ঘর ঝাড়া মোছা সব হয়ে গেছে, এখন এই পাখাটা পরিষ্কার করবো আর তোমাদেরকে একদম শেষে দেখাচ্ছি ঘরটা কত সুন্দর লাগছে পরিষ্কার করার পর। যতই পরিষ্কার করি না কেন, আজকে পরিষ্কার করছি, দুদিন পর দেখবো আবার নোংরা হয়ে গেছে। আর এই ঘরটা ওই যে বললাম আমার পরিষ্কার করতে ভালো লাগে না, শুধুমাত্র আমার ডাস্ট অ্যালার্জির জন্যে। তো এই ধুলো ঢুকেছে নাকে, আমার কিন্তু অ্যালার্জি আরম্ভ হয়ে গেছে। আর ওখানে যে গাছগুলো ছিল, তো ওই গাছগুলো নিয়ে এসে না এই জায়গাটায় রেখেছি সামনেটা। কেউ আমাদের এখানে এই বর্ষাকালে এক ধরনের শামুক পাওয়া যায়, মানে কি শামুক বলে কি জানি না, শামুকের মতো দেখতে। তো ওগুলো না এত বড় বড় হয়, আর এই পাতা যেই গাছের ওপর ওঠে সেই গাছ পুরো খেয়ে নেয়। তো দেখছি দুদিন ধরেই দেখছি যে ছোট ছোট হয়েছে বাচ্চা বাচ্চা, সেগুলো উঠে না আমার পাতাগুলো একদম ঝাঁঝরা করে দিয়েছে। তো তাই জন্য ওপর থেকে আবার নামিয়ে রাখলাম, মানে ওই দুটো গাছেই আর কি পাতাগুলো নষ্ট করেছে। বাকি যে গাছগুলো আছে ওগুলো খেতে পারে না, ওগুলো শক্ত বলে খেতে পারে না, আর এই দুটো তো নরম পাতা, তো এগুলোই আর কি খেয়ে দেখছি নষ্ট করে দিচ্ছে। তাই জন্য আমি কি করলাম, ওখান থেকে নামিয়ে আবার ওই জায়গাটা রাখলাম। তো এখন এই যে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, সামনেটা মুছতে হবে, মোছা হয়নি এখনও। মানে এই যে গেটের সামনেটা যেখানটা আমি মুছি প্রতিদিনকার ঘর মোছার সঙ্গে, যেখানটা মুছি সকালবেলা কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে কিন্তু মোছা হয়নি। তো একবারে ঘরটা মুছবো, তবে এই জায়গাটা পরিষ্কার করবো। আজকে তোমাদের সঙ্গে ঘরের বাসি কাজকর্ম শেয়ার করতে পারলাম না। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে অনেক আগে, এখন ওই 11:30 12টার মতো বাজতে যায়। তো আজকের এই ঘরটা পরিষ্কার করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেল। তবে রান্নাটাও কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি করে নিয়েছি। দেখবে সময়ের কাজ সময়ে করে নিলে না কোনো কাজে লেট হয় না, বেশ মানে তাড়াতাড়ি হয়ে যায় ঘরের কাজগুলো। আর একটু স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আরও তাড়াতাড়ি হয়। এই যে দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে বলো তো। ঘর দালান পরিষ্কার থাকলেই তবে তো দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।